আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সংঘাত নয় সংলাপ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন তরুণ ইউসুফ, লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক। তরুণ ভাই, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। নাহিদ ভাই, আপনাকে শুভেচ্ছা। আজকে আমরা একটা মোটা দাগে যদি বলি যে টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে বিশ্ব রাজনীতিতে নতুন মোড়। আপনি খেয়াল করছেন এগুলো। আমরা মূলত ভারতকে কেন্দ্র করে আমাদের যেটা মনে হচ্ছে যে এক ধরনের পরিবর্তন আমরা এই অঞ্চলের রাজনীতিতে দেখছি। ভারত, চীন, পাকিস্তান, যুক্তরাষ্ট্র এবং অন্যরকম একটা খেলা দেখছি আমরা। তো এখানে শুরুই এভাবে করতে চাই যে ভারত হঠাৎ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা কলহে গেল শুল্ক নিয়ে, এবং এরপর এখন মনে হচ্ছে যে তার আসলে কোনো বন্ধু নেই, প্রতিবেশী তো নেই, আন্তর্জাতিক পরিমণ্ডলও সে অনেকটা বন্ধু হারা। কেন এরকম? এটা কি চরম জাতীয়তাবাদ, তাদের যে যে রাজনীতি ভারতের এখন ক্ষমতাসীনরা করে এবং বিভেদের যে রাজনীতি করে, এটার কারণেই কি এরকমটি হচ্ছে? বন্ধু হারা হয়ে গেল ভারত, কি মনে হয়? নাহিদ ভাই, আমরা বহুদিন ধরে লক্ষ্য করছি যে ভারত আসলে নিজেদেরকে একটা বিশ্ব শক্তি হিসাবে এবং আঞ্চলিক একটি শক্তি হিসাবে নিজেদের আত্মপ্রকাশের চেষ্টা করছে। কিন্তু ভারতের যে সমস্যাটা আমি যেটা বুঝতে পারছি সেটা হলো সাম্প্রতিক সময়ে তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে চরম হিন্দুত্ববাদের একটা প্রবেশ ঘটেছে। পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গে তাদের যে কূটনৈতিক যে আচরণ, সেই আচরণটা একটা আক্রমণাত্মক পর্যায়ে চলে গেছে এবং ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে একটা বিভেদের রাজনীতি সৃষ্টি হচ্ছে। আপনি দেখেন যে কোনো একটা শক্তি, কোনো একটা বন্ধু তখনই বিশ্বাসী হবে যখন সে আমার সাথে বিশ্বাসী আচরণ করবে, কিন্তু আমার সাথে যদি আক্রমণাত্মক আচরণ করে সে কিন্তু আর আমার বন্ধু থাকবে না। আপনি দেখেন বাংলাদেশ, ভুটান, তারপরে নেপাল, মালদ্বীপ, চীন, সবার সাথেই ভারতের এই ধরনের একটা আক্রমণাত্মক, শুধু নেবো আমি, দেবো না কিছু, এই ধরনের যে আচরণ, এই আচরণটাই মনে হচ্ছে যে ভারতকে একটা আঞ্চলিক শক্তি হিসেবে আত্মপ্রকাশে বাধা দিচ্ছে এবং সে ধীরে ধীরে বন্ধুহীন হয়ে যাচ্ছে। যদি ভালো সম্পর্ক থাকে তাহলে তো আপনার এই আঞ্চলিক শক্তি হওয়া না হওয়া দেখো যায় আসে না। আলটিমেটলি একটা দেশের বা রাষ্ট্রের যারা দায়িত্বে থাকেন তাদের কাজটা কি? জনগণের সমস্যা দূর করা। ভারত দারিদ্রতা সহ বিভিন্ন বড় বড় সমস্যা ভুগছে, বাংলাদেশ ভুগছে, ইভেন এই প্রতিটি দেশেই তো আসলে একই কমন সমস্যা। আমরা একই সমস্যা। এখন রাজনৈতিক ভাবে আপনার বিশ্ব শক্তি হওয়ার থেকে তো ইম্পর্টেন্ট হলো নাগরিকদের সুযোগ সুবিধাগুলোকে দেখা। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে হঠাৎ করে তারা এই শুল্ক দিয়ে রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে একেবারে খুব চরম উত্তেজনাপূর্ণ একটা সম্পর্ক আমরা দেখছি। এবং একটা খবর দেখলাম, সত্য মিথ্যা জানি না, যে ট্রাম্প ফোন দিয়েছিলেন মোদিকে, মোদি 4 বার নাকি মোদি ধরেননি। আবার মোদি ট্রাম্পের সঙ্গে বৈঠকের চেষ্টা করছিলেন, সেগুলোরও কোনো কিছু নেই। মানে কি হচ্ছে আসলে? দুই বন্ধু একসময় মনে করা হতো, দুই বন্ধু তারা, মোদি এবং ট্রাম্প। আপনি মোদি এবং ট্রাম্পের মধ্যে চরম একটা মিল আছে, সেটা হলো দুইজনই জাতীয়তাবাদী। জাতীয়তাবাদীরা আসলে বন্ধু হতে পারে না। কারণ হলো, আপনি যদি জাতীয়তাবাদী হন, প্রথমত আপনার দেখতে হবে যে জাতীয়তাবাদী যে চিন্তা, সেই চিন্তাটাকে কোন পলিসিটা সাপোর্ট করে, সেই পলিসিটাকে আমার তুলে ধরা। তো সেই ক্ষেত্রে ভারত বর্তমান যে জাতীয়তাবাদী যে চিন্তাধারা বহন করে বর্তমান সরকার, তারা যদি তাদের জাতীয়তাবাদটাকে টিকিয়ে রাখতে চায় এবং অভ্যন্তরীণ বিষয়গুলোকে টিকিয়ে রাখতে চায়, তাহলে কিন্তু অবশ্যই মার্কিন যে জাতীয়তাবাদ তার বিপরীতে তাদেরকে যেতে হবে। প্রধানত যে সমস্যাটা হয়েছে যে ট্রাম্প মনে করছে যে ভারত আসলে সব দিক থেকে সুবিধা নিচ্ছে। সে রাশিয়ার বলয় থেকেও সুবিধা নিচ্ছে, আবার সে মার্কিন এবং পশ্চিমা বলয়, ভারত যেটা করে আর কি, সেটা নিজের সুবিধা ছাড়া আসলে কিছু ভাবছে না। দ্বিতীয়ত ট্রাম্প চাইছে যে তাদের যে এগ্রিকালচারাল প্রোডাকশন, সেই প্রোডাকশনের জন্য ভারত তো বড় একটা বাজার, 137 কোটি মানুষের দেশ, অনেক বড় একটা বাজার। একটা লোভ সবসময় আছে পশ্চিমাদের যে এখানের একটা দেওয়া, বাজার নিয়ন্ত্রণ করা। তো সেই জায়গা থেকে সেটা কিন্তু আবার দখল করেছে চীন। তো সেই জায়গা থেকে ট্রাম্প চাইছে যে তার দেশের যে কৃষি যে উৎপাদন, সেই উৎপাদনের জন্য ভারত বাজারটা খুলে দেয়, কিন্তু সেই খোলাটা হচ্ছে না তার জাতীয়তাবাদী আচরণের কারণে। অন্যদিকে ট্রাম্প চাইছে ব্যবসা, কিন্তু মোদি সেই ব্যবসাটা দিতে পারছে না, ফলে একটা দ্বন্দ্ব লেগে আছে এবং সেই দ্বন্দ্ব থেকেই কিন্তু আপনার এই দুই বন্ধুর মধ্যে বিষয়টা এরকম যে দুজনেই যেহেতু জাতীয়তাবাদী, এদিকে মোদিও চাইছেন, ওদিকে ট্রাম্পও চাইছেন, কেউ কিছু দেবেন না, এরকম কিন্তু নেবেন। এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো থেকে দুজনের মধ্যে বলা হচ্ছে যে রাশিয়ার কাছ থেকে যে রেকর্ড পরিমাণ তেল কিনে ভারত যে সুবিধাটা নিল, এবং এই রাশিয়ার কাছে তেল কেনায় বলা হচ্ছে যে মানে আমেরিকার যে ভাষণটা, সেটা হচ্ছে যে এর ফলে রাশিয়া বেনিফিট হয়েছে। মানে ইউক্রেন যুদ্ধ থামানো যাচ্ছে না, রাশিয়া এই ভারতের কাছে তেল বিক্রি করে এই রসদ যোগাচ্ছে। ভারত আমেরিকার পয়েন্টটা হলো এটা।
শুধু কি কারণ এটাই নাকি অন্য কোনো গভীরে অন্য কোনো কারণ আছে বলে মনে হয় আপনার? আরো কিছু এই যে কারণ শুল্ক আরোপ করলেন ট্রাম্প, হ্যাঁ, আরো কিছু কারণ আছে। দেখেন যে ভারতের কিছু দ্বিচারী আচরণ আছে। সে একই সাথে কোয়াডের সদস্য, এটা কিন্তু একটা সামরিক, আবার একই সাথে সে ব্রিক্স এর সদস্য। ব্রিক্স কি? ব্রিক্স হলো পশ্চিমা যে আধিপত্য, বিশেষ করে পশ্চিমা আধিপত্যের মধ্যে প্রধানতম কিন্তু যে ডলারাইজেশন সারা পৃথিবীতে, সেই ডলারাইজেশনের বিপরীতে কিন্তু ব্রিক্স চাচ্ছে তাদের একটা নিজস্ব মুদ্রা ব্যবস্থা চালু করতে। অন্যদিকে কোয়াড আবার চীন যে আছে সেই চীনের সামরিক যে শক্তি, সেই শক্তির বিপরীতে, মানে নেটোর পাল্টা হিসেবে দেখা যায় পশ্চিম। মানে এটা খুবই অদ্ভুত একটা দুই নৌকায় পা দেওয়ার মতো, দুই নৌকায় পা দেওয়ার মতো, এবং দুইটাকেই রক্ষা করতে হবে। ট্রাম্প চাইছে যে ভাই তুমি যে কোনো একটা জায়গায় আসো, তুমি ডলারের বিপরীতে গিয়ে ডলারের সুবিধা নিচ্ছ, আবার একই সাথে ডলারের বিপরীতে যারা কাজ করছে তাদেরও সুবিধা নিচ্ছ। এইটা আসলে এই যে ভারতের দ্বিচারী, মানে সব দিক থেকে আমি নেব বা খাবো, আমরা যাই বলি না এখন, এটাই কি তার বন্ধু হারার একটা কারণ বলে মনে করেন আপনি? আমি সেটাই মনে করেছি, এটা একটা বড়। কিন্তু এখন যেটা আমরা দেখলাম একেবারেই একটা উদ্ভট বিষয়, আমাদের দীর্ঘদিন ধরে গণমাধ্যমে কাজ করার সুবাদে এরকমটি আমরা দেখি না যে চীন ভারত অনেকদিন ধরে বৈরী সম্পর্ক, অনেক নানা বিষয়ে তাদের সমস্যা আছে, সীমান্ত সমস্যা আছে, তারপরে পাকিস্তানের সঙ্গে ভারত যেহেতু চীনের একটা ভালো দহরম মরম সম্পর্ক, সর্বশেষ আমরা দেখলাম যে চীনের যে ফাইটার জেট ভারতকে একেবারে নাস্তানাবুদ করে দিল। তো সেখানে দাঁড়িয়ে এখন ভারতের প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন, তিনি সেখানে একটা বড় সম্মেলন হবে এবং বলা হচ্ছে শি জিনপিং প্রেসিডেন্ট তিনি এই আমেরিকা বিরোধী একটা বলয় তৈরি করতে চান, যে কারণে বলছি বিশ্ব রাজনীতির নতুন মোড় কেনা। তো চীনের সঙ্গে ভারতের এই যে খাতির, এই খাতির এটা কিভাবে দেখছেন? এটা কি আসলে জমবে? এটা আসলে ভারতের সাথে চীনের যে সম্পর্ক সেটা আসলে অত্যন্ত জটিল। আপনি ইতিমধ্যে বলেছেন যে তাদের সীমান্ত নিয়ে একটা সংঘাত আছে, তাদের অর্থনৈতিক একটা আপনার প্রতিযোগিতা আছে, তাদের রাজনৈতিক একটা প্রতিযোগিতা আছে, এবং সামরিক একটা শক্তি প্রদর্শনের জায়গা আছে, বিশেষ করে দক্ষিণ চীন সাগরে। তো সেই জায়গা থেকে আমার যেটা মনে হচ্ছে যে বর্তমানে চীন এবং ভারত একমাত্র পাশাপাশি এসেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প যে শুল্ক আরোপ করছে তার বিরুদ্ধে একটা পয়েন্ট খানিকটা, যাতে তাকে একটা জায়গায় নিয়ে যাওয়া যায় যে যেন আর বেশি শুল্ক আরোপ না করে কিংবা আগ্রাসী না হয়। কিন্তু ভারত এবং চীনের যে সম্পর্ক আমরা দেখছি যে চেষ্টা করছে তারা একটা উষ্ণতার দিকে নিয়ে যাওয়ার, এইটা কতটুকু আসলে সুদূর প্রসারী থাকবে আমার এবং স্থায়ী থাকবে। কারণ আছে, ধরেন চীনের সঙ্গে তো পাকিস্তানের একেবারে খুবই গলায় গলায়, মানে রিয়েল সম্পর্ক একেবারে। তারা পাকিস্তানে এমনকি চীনের বিভিন্ন ধরনের প্রজেক্টও আছে, অস্ত্র তৈরির, বোমা, তারপরে বিমান তৈরির, তো যুদ্ধ বিমানের কথা বলছি আমি। তো সেক্ষেত্রে চীনের সঙ্গে ভারত যতই সম্পর্ক ডেভেলপ করুক, চীনের সঙ্গে তো একসঙ্গে পাকিস্তানের সম্পর্ক তো মনে হয় নষ্ট হবে না, মানে হওয়ার তো কোনো কারণ এটার সুযোগ নেই। কারণ এই অঞ্চলে আপনি পাকিস্তান এবং চীন অনেক আগের থেকেই কিন্তু তারা দুজনের সহযোগী। পাশাপাশি ভারতকে ঠেকাতে হলে চীনকে অবশ্যই পাকিস্তানের লাগবে, এবং পাকিস্তান অবশ্যই, সেটাই বলছি যে পাকিস্তান কিছু ছাড়বে কিনা, ছাড়বে আমার মনে হয় না কখনো ছাড়বে। দ্বিতীয়ত আবার যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু দেখবেন যে পাকিস্তানের একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। কারণ হলো, আমি এটা নিয়ে আপনাকে প্রশ্ন করতে চেয়েছিলাম, আসলে এটার এই হঠাৎ করে যুক্তরাষ্ট্র বা পাকিস্তানকে কেন কাছে টানছে? কারণ হলো যে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র চলে যাওয়ার পরে সেখানে কিন্তু এক প্রকার শূন্যতা সৃষ্টি হয়েছে, যে আফগানিস্তানের উপরে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের নিয়ন্ত্রণ নাই। সেই জায়গা থেকে পাকিস্তানের মাধ্যমে খানিকটা হলেও এই আফগানিস্তান সহ অন্যান্য দক্ষিণ এশিয়ার যে বিষয়গুলো সেটা তারা কিন্তু নির্ধারণ করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র কিন্তু অনেকটাই এখন কাছাকাছি এসে। কিন্তু এটা কি, এটা আমি একই প্রশ্ন করতে চাই আপনাকে যে এটা কি জমবে? কারণ পাকিস্তান তো একেবারে চীনের সঙ্গে এমন ভাবে টাইস, তাদের অর্থনৈতিক বলেন, সামরিক বলেন, সব দিক থেকে তারা একেবারে গভীরভাবে মানে সম্পর্ক তৈরি করেছে। পাকিস্তানের সাথে কিন্তু যুক্তরাষ্ট্রের সম্পর্কটাও ঐতিহাসিক, সেই আগে ছিল, কিন্তু এখন এই সাম্প্রতিক সময়ে আপনার 2001 সালের পরে সন্ত্রাস বিরোধী যখন বিভিন্ন এলাই হিসেবে পাকিস্তান কাজ করছিল, মাঝখানে খানিকটা দূরত্ব সৃষ্টি হচ্ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র দেখেছে যে পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের দূরত্ব সৃষ্টি হলে আলটিমেটলি তাদের একটা দক্ষিণ এশিয়ায় যে প্রভাব, সেই প্রভাবে খানিকটা আপনার ঘাটতি থাকবে। পাশাপাশি আপনার কিন্তু পাকিস্তান একটা বড় বাজার যুক্তরাষ্ট্রের অস্ত্রের, তো সেই অস্ত্রের বাজারটাও কিন্তু হারাতে চাইবে না। সব মিলিয়ে আপনার পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক মোটামুটি একটা স্থায়ী থাকবে মনে হয়।
তো এর মধ্যে এই যে ডামাডোল চলছে এখন বিশ্ব রাজনীতিতে যে একটা তোলপাড় চলছে, এর মধ্যে আমরা দেখলাম আবার ট্রাম্প আর পুতিন একটা বৈঠক করে ফেললেন এবং পুতিনকে বেশ খাতির টাতির করে আলাস্কায়, সেই আলাস্কা যে আলাস্কা একসময় রাশিয়ার পার্ট ছিল, সেখানে একটা বৈঠক করলেন এবং জেলেনস্কিকেও ব্যাপার কোনো চাপ দেওয়া হচ্ছে জমি জমা ছেড়ে দিয়ে কিছু করার জন্য। ট্রাম্প পুতিনের যে বৈঠক, এরপরে একটা আশা তৈরি হয়েছে যে ইউক্রেন যুদ্ধ থামবে কিনা। আপনার কি মনে হয় থামবে? ট্রাম্প কিন্তু নির্বাচিত হওয়ার আগে থেকেই সে সবসময় বলে আসছিল যে সে নির্বাচিত হলে ট্রাম্প এই ইউক্রেন যুদ্ধ থামাবে, এবং ট্রাম্প এবং রিপাবলিকানদের অন্যতম একটা মতবাদ হলো যে কোনোভাবেই আমরা আমাদের টাকায় এবং সামরিক শক্তি দিয়ে ইউক্রেনকে সাহায্য করব না, কারণ এইটাতে আমার কোনো লাভ নেই। তো সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু সবসময় তারা এই ইউক্রেনের যুদ্ধের বিপরীতে ছিল এবং বিপক্ষে ছিল। দ্বিতীয়ত যে আপনার মনে আছে নিশ্চয়ই যে ট্রাম্প যখন প্রথম ক্ষমতায় আসলেন তখন এই ধরনের কিন্তু একটা প্রচার ছিল যে ট্রাম্প যাতে ক্ষমতায় আসতে পারেন সেজন্য রাশিয়ার অনেক হাত ছিল, তারা অনেকভাবে মেকানিজম করে ট্রাম্পকে ক্ষমতায় এসেছে। অর্থাৎ ট্রাম্পের সাথে পুতিনের আগের থেকেই খানিকটা হলেও ভালো সম্পর্ক ছিল। হ্যাঁ, এবং তিনি নামার সঙ্গে সঙ্গে বিমানবন্দর নিজের গাড়িতে নিয়ে নিলেন। এই যে জায়গাটা, এই জায়গাটায় কিন্তু আমার সবসময় মনে হয় যে ট্রাম্প চাইছে কোনোভাবেই যেন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধটা থেমে যাক, এবং সেই ক্ষেত্রে যদি ইউক্রেনের ক্ষতিও হয় তাতেও তার কিছু আসে যায় না, এবং ক্রেডিটটা উনি নিতে চাচ্ছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের যে বড় একটা সামরিক বাহিনী ন্যাটোর পেছনে, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পেছনে, সেই ব্যয়টাও উনি কমাতে চাচ্ছেন। এদিকে কি মানে ইসরায়েলের সঙ্গে অনেক ব্যয় করতে হচ্ছে, এটাও একটা বড় কারণ হতে পারে। আমরা চাই যুদ্ধটা থামুক। তাহলে এই যুদ্ধ থামার আপনি আশা দেখছেন? সম্ভাবনা আছে, যে কারণেই হোক যুদ্ধ তবে এই যুদ্ধটা ইউক্রেনকে বড় খেসারত দিতে হবে। বড় খেসারত দিতে হবে, শুধু ইউক্রেনকে না, তার জন্য ইউরোপকেও বড় খেসারত দিতে হবে। তবে দেখার বিষয় হলো ইউরোপ আসলে ট্রাম্পের এই মতবাদটাকে মেনে নেন কিনা। যদি মেনে না নেন, আসলে এই যে যুদ্ধ বন্ধ হওয়া, এই যুদ্ধ বন্ধ হওয়াটার স্থায়ী একটা সমাধান হবে বলে মনে হয় না। একটা টেনশন অল টাইম সেখানে কাজ করবে যে যে কোনো সময় যুদ্ধ আবার বেঁধে যেতে পারে, এই ধরনের। এখন এই যে সবাই যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটা অবস্থানে চলে যাচ্ছে, শুল্ক বলুন কিংবা এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা বলুন, এক্ষেত্রে যদি ইউরোপও তার বিরুদ্ধে চলে যায়, বিশ্বব্যাপী তো যুক্তরাষ্ট্র বিরোধী একটা বলয় আছে। তো এখন এটার কি সুযোগ নেওয়ার চেষ্টা করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার চিরশত্রুকে মোকাবেলার জন্য, যে তার বন্ধুদের কাছ থেকে, যেমন ভারতকে যদি ভাগিয়ে নেওয়া যায়, চীনকে তো আগেই, পাকিস্তানকে তো আগেই নিয়েছে, আরো এরকম যারা আছে, সেখানে আবার রাশিয়াও, মানে এই যে চীনের যে সম্মেলনটা হবে সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী, উত্তর কোরিয়া, মানে এই যে সবাইকে নিয়ে সম্মেলনটা হচ্ছে, মানে শি জিনপিং কি চান আসলে? শি জিনপিং অবশ্যই চান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড় একটা শক্তি আসলে তৈরি করতে, যে শক্তিটা আর সামনে আসলে যুক্তরাষ্ট্র নতজানু হবে। আপনি দেখেন ব্রিক্স তৈরির চেষ্টা করছে, আমেরিকায়, লাতিন আমেরিকায়, রাশিয়ায়, বিভিন্ন ভাবে তারা একটা জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, আপনি যদি মুদ্রা ব্যবস্থায় দেখেন, এখনো পৃথিবীর প্রায় 80% যে বৈদেশিক বাণিজ্য এবং মুদ্রার যে নিয়ন্ত্রণ সেটা ডলারে হয়। বিভিন্ন ধরনের প্রযুক্তি এখনো কিন্তু যুক্তরাষ্ট্রের উপর সারা পৃথিবী নির্ভর করছে, এবং যুক্তরাষ্ট্রের কাছে এমনও অনেক প্রযুক্তি আছে আমার ধারণা করা হয় সেগুলো এখনো আসলে প্রকাশ্য না। তো সেই জায়গায় আসলে চীন কতটুকু সফল হবে সেটা দেখার বিষয়। তবে বর্তমানে কেউ যদি আসলে যুক্তরাষ্ট্রের সামনে প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে, সেটা আমার মনে হয় চীনই পারবে। তবে সেটা খুব বেশি পরিমাণ যে খুব স্বল্প সময়ের ভিতরে পারবে তা না। তবে একটা পর্যায়ে গিয়ে চীন হয়তোবা যুক্তরাষ্ট্রের সেই মুখোমুখি পর্যায়ে দাঁড়ানোর সম্ভাবনা থেকেই যায়। তরুণ ভাই, অনেক বিষয়ে কথা হলো, আপনাকে অনেক ধন্যবাদ। আবারও আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই, সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।